দোস্ত, তোর হাজবেন্ডকে আমার সাথে এক রাত থাকতে দিবি? তোর হাজবেন্ডকে দেখলে না আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। একটা থাপ্পড় দেব। কি আবল তাবল বলছিস সেগুলো? এটা হয় কখনো? কেন হয় না? তুই তো প্রতিদিন রাতে খাস। আমি না হয় একটা রাতে একটু স্বাদ নেব। ছি, তোর মুখে দেখছি কিছুই আটকায় না। আরজনের ব্যাপারে কতটুকু জানিস তুই? ওকে সহ্য করার ক্ষমতা এখনো হয়নি তোর। তাই নাকি? তাহলে তুই রোজ রাতে সহ্য করিস কি করে? প্রথম প্রথম কি গিয়েছে আমার উপর দিয়ে সেসব আমিই জানি একমাত্র। আর আমি তোর সাথে এত বকবক কেন করছি? যা নিজের কাজে যা। কাজটা কিন্তু ঠিক করলি না দোস্ত। আচ্ছা ঠিক আছে, ভাগ এখন। এই বলে অর্পা চলে গেল। অর্পার হাজবেন্ডের নাম জন। ওদের বিয়ে হয়েছে 1 বছর। এতক্ষণ অর্পার সাথে যার কথা হয়েছে সে ওর সব থেকে কাছের বান্ধবী তমা। তমা অর্পাদের বাড়িতে ওর বিবাহ বার্ষিকীতে এসেছে। আরো 2 দিন অর্পাদের বাড়িতে থাকার প্ল্যান তমার। বাকি বন্ধু বান্ধবীরা চলে গেলেও তমাকে যেতে দেয়নি অর্পা। তমা ও অর্পার কথা ফেলতে পারেনি। নিজের বান্ধবীর ইচ্ছেকে প্রাধান্য দিতে ওর বাড়িতে থেকে গিয়েছে রাতের বেলা। জন অফিস থেকে বাসায় ফিরল। হঠাৎ দেখতে পাই ওর পথে তমা দাঁড়িয়ে আছে। তমাকে দেখে একটু অবাক হলো জন। এরপরে ওকে বলতে লাগলো, এই কি তুমি এখানে? অর্পা কোথায়? অর্পা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত। ও আচ্ছা, তা বান্ধবী কাজ করছে, একটু হেল্প তো করতে পারো নাকি? এখানে দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে যাও। এইভাবে তাড়িয়ে দিচ্ছেন আমায়? একদম ভালো লাগছে না কিন্তু। দাঁড়িয়ে কোথায় দিলাম? আচ্ছা শোনো, আমার এখন কথা বলার সময় নেই, গোসল করতে হবে। এমনিতে সারাটা দিন অনেক দৌড়ের উপরে ছিলাম। এই বলে জন নিজের রুমে ঢুকে গেল। তমা বাইরে দাঁড়িয়ে থাকে। নিজের শার্ট প্যান্ট ছেড়ে কোমরে একটা টাওয়াল জড়িয়ে জন বাথরুমের দিকে চলে গেল। ও চলে যেতেই তমা দৌড়ে এসে ঘরের ভিতরে ঢুকলো। এরপরে বিছানার ওপরে ফেলে রাখা জনের ঘামে ভেজা শার্টটা নিজের নাকের কাছে ধরে। কিছুটা সময় চোখ বন্ধ করে রইল তমা। এরপরে অর্পার কণ্ঠস্বর কানে ভেসে আসতেই দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ল। তমা কিচেনের দিকে চলে যায়। অর্পা ওকে প্রশ্ন করে, কিরে, কখন থেকে ডাকছি তোকে? এতক্ষণ ছিলি কোথায়? এই তো উপরে ছিলাম। তোর রান্না কমপ্লিট হলো? হ্যাঁ হয়েছে। আচ্ছা জন কি করেছে? ও নিচে আসছে না কেন এখনো? সেটা আমি কি জানি? তোর হাজবেন্ডকে তুই গিয়ে জিজ্ঞেস কর। দুজনের কথা শেষ হতে না হতেই জন এসে উপস্থিত হলো। এরপরে ওরা 3 জনে মিলে রাতের ডিনার সারলো। এরপরে অর্পা আর জন ওদের বেডরুমে চলে যায়, আর জন তমা নিজের রুমে। অনেকটা সময় কেটে গেল। অর্পা নিজের ঘর থেকে বেরিয়ে গেল। এরপরে চুপি চুপি অর্পাদের বেডরুমের দিকে এগোতে থাকে। অর্পাদের বেডরুম তমার রুম থেকে অনেকটাই দূরে। আর একটু কাছে যেতেই একটা অদ্ভুত শব্দ ভেসে আসে তমার কানে। আরো সামনে এগিয়ে গেল ও। অর্পাদের বেডরুমে দরজার সামনে কান পেতে দিল তমা। ভেতর থেকে অর্পার গোঙানির আর বিছানা কম্পনের আওয়াজ ভেসে আসছে। তমার মনে হচ্ছে যেন ওদের বিছানাটা আজ ভেঙেই যাবে। অর্পা গোঙাতে গোঙাতে জনকে বলতে লাগলো, উফ, খুব লাগছে জন, প্লিজ একটু আস্তে করো। খুব ব্যথা পাচ্ছি। এতদিন পরে কাছে পেয়েছি, আজ তোমার কোনো কথা শুনবো না আমি অর্পা। খুব পেইন হচ্ছে জন, আর একটু আস্তে করো। এভাবে করলে কাল উঠে দাঁড়াতে পারবো না আমি। আরে ধুর, কিছু হবে না, কথা না বলে চুপচাপ শুয়ে থাকো তো। একটু পরে অর্পার গোঙানির শব্দ বন্ধ হলো। তমা তখনও বাহির থেকে কান পেতে আছে। মনে মনে শুধু একটাই বাসনা জেগে উঠছে তমার মনে। ইস, আজ যদি অর্পার জায়গায় আমি থাকতাম কেমন হতো তাহলে? তমা নিজেও জানে না ওর এই ইচ্ছে কোনোদিন পূরণ হবে কিনা, কিন্তু ও নিজের সিদ্ধান্তে অটল। যে করেই হোক জনকে নিজের করে পেতে চায় তমা। অনেকটা সময় পেরিয়ে গেল। এরপরে তমা দেখতে পাই জন কোমরে একটা টাওয়াল জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিশ্চয়ই এখন বাথরুমে যাবে। তমা চুপি চুপি ওর পিছু নিল। দরজার কাছে যেতেই যে দৃশ্য দেখতে পাই তমা নিজেকে আর স্থির রাখতে পারল না। ও মনে হলো যেন ও জেগে জেগে স্বপ্ন দেখছে। জনের বাথরুমের দরজাটা সম্পূর্ণ খোলা। টাওয়ালটা কোমর থেকে খুলে ফেললো জন। অমনি সেটা ওর পায়ের কাছে গিয়ে লুটোপুটি খায়। তমার চোখের সামনে জনের উলঙ্গ শরীর। 2 চোখ ভরে জনকে দেখতে লাগলো তমা। জন বালতি থেকে পানি নিয়ে নিজের শরীর ধৌত করতে লাগলো। সংযমের সমস্ত বাঁধ ভেঙে যাচ্ছে তমার। ইচ্ছে করছে এক্ষুনি দৌড়ে গিয়ে বাথরুমের ভিতরে ঢুকে যেতে। এরপরে জনের উলঙ্গ শরীর নিয়ে বাথরুমের ফ্লোরের ওপরে শুয়ে পড়তে। কিন্তু এই মুহূর্তে এমন কিছুই করতে পারছে না তমা।
এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। জনের শরীরের সমস্ত অঙ্গ মুগ্ধতার সাথে পর্যবেক্ষণ করতে লাগলো তমা। বিশেষ করে জনের শরীরের যে অদেখা অংশের প্রতি সব থেকে বেশি আকর্ষণ কাজ করত তমার মনে, আজ ওর সেই ইচ্ছে পূরণ হলো। জনের কাজ শেষ হবার আগেই তমা তাড়াতাড়ি বাথরুমের সামনে থেকে সরে পড়ল। এরপরে ও নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দিল তমা। এরপরে বিছানার ওপরে বসে দু চোখ বুজে শুধু জনের কথাই ভাবতে লাগলো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই রুমের বাইরে বেরিয়ে পড়ল তমা। কিচেনের দিকে গিয়ে দেখতে পায় অর্পা সকালের নাস্তা তৈরি করছে। তমা গিয়ে অর্পার কাঁধের উপরে হাত রাখলো। এরপরে ওকে জিজ্ঞেস করে, কি রে, রাতে ঘুম কেমন হলো? ঘুম আবার কেমন হবে, যেমন হবার তেমনই হয়েছে। আচ্ছা, তোরা কি অনেক রাত পর্যন্ত মুভি দেখিস? মানে এটা কে বললো তোকে আবার? না, কাল রাতে একবার বাথরুমের দিকে এসেছিলাম আমি, তখন শুনতে পেলাম তোদের ঘর থেকে কিসের একটা আওয়াজ ভেসে আসছে। মনে হচ্ছিল কারোর চিৎকারের গলা। তমা, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। কি ঠিক হচ্ছে না? এই যে তুই ইচ্ছে করে মজা করছিস আমার সাথে, এটা কিসের আওয়াজ ছিল? এইটুকু বোঝার মতো বুদ্ধি তোর ঘরে নিশ্চয়ই আছে। ওহ আচ্ছা, তাই নাকি? তাহলে আমি যেটা অনুমান করেছিলাম তাই। কি অনুমান করেছিস? জন একটা ডেঞ্জারাস জিনিস, মারাত্মক লেভেলের ডেঞ্জারাস। এইভাবে কেউ বউয়ের সাথে করে নাকি? আগে তোর বিয়ে হোক, তারপরে বুঝতে পারবি। পুরুষ মানুষ এমনই হয়, বিছানায় উঠলে তখন মাথা ঠিক থাকে না তাদের, যেন ক্ষুধার্ত পশু হয়ে যায়। তখন আমি তো একজনকে অনেক সময় চিনতেই পারি না। তোর কথা শুনে বিয়ের ইচ্ছেই মরে গেল আমার। আরে এত ভয় পাওয়ার কিছু নেই, সবাই একরকম হয় না। সেটাও অবশ্য ঠিক। জন নাস্তা সেরে অফিসে চলে যায়। রাতের বেলা আবার বাড়িতে ফিরে আসলো ও। তমা ওর ঘরে শুয়ে আছে। হঠাৎ একটা শব্দ শুনতে পাই ও। মনে হলো দরজাটা ঠেলে কেউ ভেতরে ঢুকলো। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। তমা সেই অপরিচিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, কে কে ভেতরে? অমনি ঘরের লাইটটা জ্বলে উঠলো। তমা দেখতে পায় ওর সামনে জন দাঁড়িয়ে আছে। জনকে দেখে যেন ভ্যাবা চ্যাকা খেয়ে গেল তমা। নির্লিপ্ত কণ্ঠে বলল, ওহ জন, তুমি এই সময় আমার ঘরে কি করছো? জন এগিয়ে এসে তমার পাশে বসলো। আজ তোমার একটা বিচার করতে এসেছি। যাহ বাবা, আমি আবার কি অন্যায় করলাম যে আমার বিচার করতে এসেছেন? কি করেছো সেটা আমার তুমি নিজে ভালো করে জানো। না, সত্যি বুঝতে পারছি না আমি। বলো, কাল রাতে আমাদের ঘরের বাইরে উকি দিয়েছিলে কেন? আর বাথরুমের বাইরে দাঁড়িয়ে কি দেখছিলে? না মানে আপনি এত কিছু জানলেন কি করে? আমি সব দেখেছি। বলো, তোমার উদ্দেশ্যটা কি? তমা উঠে জনের পাশে বসে। এরপরে ওর গলাটা জড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, দরজাটা বন্ধ করে আসুন, তারপরে বলছি। বাড়িতে কেউ নেই, দরজা বন্ধ করতে হবে না। যদি অর্পা এসে পড়ে? আসবে না কেউ। অর্পা পেছন থেকে জনকে জড়িয়ে ধরে আছে। জনের শার্টের নিচ থেকে নিচের হাতটা ভেতরে চালান করে দিল। তমার হাতটা জনের বুকের ওপরে। এরপরে তমা জনের সামনে চলে আসে। ওর শার্টের বোতামগুলো একে একে খুলতে লাগলো। এক পর্যায়ে জনের দেহটাকে উন্মুক্ত করে দিল তমা। এরপরে ওর হাতটা জনের বেল্টের ওপরে গেল। তমাকে জন জিজ্ঞেস করে, কি করছো এগুলো তমা? একদম চুপ। আজ আমার যা ইচ্ছা তাই করব, কেউ বাধা দিতে পারবে না। এই বলে জনের প্যান্টটা ওর হাঁটু পর্যন্ত নামিয়ে দিল। এরপরে তমা ওর দুই পায়ের সন্ধিস্থলের দিকে ঝুঁকে পড়ে। জনের চোখ দুটো আরামে বন্ধ হয়ে আসলো। তমার মাথাটা নিজের সাথে চেপে ধরলো। একটু পরে জন তমাকে বলে উঠলো, এবার তো ছাড়ো, নয়তো এখানেই আজ সমাপ্তি ঘটে যাবে। কেন সমাপ্তি ঘটবে? আপনার শরীর না খুব তেজ? আজ আমিও দেখতে চাই ঠিক কতটা তেজ আপনার শরীরে। এই বলে নিজের শরীর থেকে সমস্ত পোশাক খুলে নিজেকে অনাবৃত করে দিল তমা। এরপরে বালিশের ওপরে শুয়ে পড়ে জনকে নিজের শরীরের উপরে টেনে নিল। কাতর স্বরে জনকে বলতে লাগলো, জন, জানি আমি খুব খারাপ একটা নির্লজ্জ একটা মেয়ে। আজ আমি নিজেকে নষ্ট করতে চাই। প্লিজ আমার শেষ করে দাও, তোমার সবটা উজাড় করে দাও আমায়। তুমি জানো না এই মুহূর্তের জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি।
তমার কথা শেষ না হতেই জনের গভীর ছোঁয়া নিজের ভেতরে অনুভব করে। জন নিজের দেহের ভার পুরোপুরি তমার ওপরে ছেড়ে দিল। জনের নিষ্ঠুরতা সহ্য করতে না পেরে তমা চিৎকার দিয়ে উঠল। জনের সেই দিকে কোনো নজর নেই। নিজের সর্বশক্তি দিয়ে তমার দেহটাকে ভোগ করতে লাগলো। এভাবে যে কতটা সময় কেটে গিয়েছে তার কোনো হিসেব নেই। দুটো শরীর ঘেমে একাকার। হঠাৎ একটা শব্দ এসে পৌঁছলো তমা আর জনের কানে। সামনের দিকে তাকিয়ে দেখতে পাই অর্পা দাঁড়িয়ে আছে রুমের দরজা বরাবর। নিজের স্বামী আর বান্ধবীর এই কাণ্ড দেখে হাততালি দিতে লাগলো অর্পা। অর্পা আর জন ধরপড় করে বিছানার ওপরে উঠে বসলো। ঠিক সেই মুহূর্তে ঘুম ভেঙে যায় তমার। দু চোখ মেলতেই দেখতে পাই অর্পা ওর সামনে বসে। অর্পা, আমায় মাফ করে দে, আমি কিছু করিনি। যা হয়েছে তাতে আমার কোনো দোষ নেই, বিশ্বাস কর, মাফ করে দে আমায়। আচ্ছা হয়েছেটা কি বলবি আমায়? কি আবল তাবল বলছিস? ঘোর কাটতেই তমা বুঝতে পারে এতক্ষণ ধরে দুঃস্বপ্ন দেখছিল ও। বিছানার ওপরে উঠে বসলো তমা। অর্পা ওর মাথায় হাত রেখে বলে, নিশ্চয়ই কোনো দুঃস্বপ্ন দেখেছিস? হ্যাঁ, খুব ভয়ঙ্কর স্বপ্নটা। না, তবে স্বপ্নটা প্রথমে ভয়ঙ্কর ছিল না। সবকিছু আমার ইচ্ছে মতোই এগোচ্ছিল, কিন্তু শেষে আমার পথের কাঁটা আমার সামনে উপস্থিত হতেই সব ভেস্তে গেল। পথের কাঁটা? তোর পথের কাঁটা কি আবার? আছে আছে একটা। আমি আমার পথের কাঁটাকে ঠিক উপড়ে ফেলবো, যে করেই হোক, নয়তো সে আমায় আমার উদ্দেশ্য পূরণ করতে দেবে না। কি বলছিস তুই এগুলো? বাদ দে তো, চল এবার আমার সাথে। জনের তরফ থেকে একটা সারপ্রাইজ আছে তোর জন্য। জন এসেছে বাসায়? হ্যাঁ এসেছে। আর একটা কথা, তুই ওকে নাম ধরে ডাকছিস কেন? বয়সে বড় হয় তোর, এখন থেকে দুলাভাই বলে ডাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এরপরে অর্পা তমাকে ওর রুমে নিয়ে গেল। তমা দেখতে পাই জন দাঁড়িয়ে আছে। ওর সামনে কিছু বক্স। তমাকে অর্পা বলতে লাগলো, জানিস তোর দুলাভাই আজ অব্দি আমায় কিছু সারপ্রাইজ দেয়নি এইভাবে, অথচ আজ তোর জন্য নিজে থেকে শাড়ি নিয়ে এসেছে। দুলা ভাই এই শাড়িগুলো আমার জন্য এনেছে? হ্যাঁ তোর জন্য। মোটেও শুধু ওর জন্য নয়, মিথ্যা বলো না অর্পা, আমি কিন্তু তোমার জন্যও এনেছি। হয়েছে, তোর আমাকে আর ম্যানেজ করতে হবে না। কখনো এইভাবে সারপ্রাইজ দিয়েছো আমাকে? তাহলে এটা কি ছিল? এটা তো তোমার জন্য। না, তোমাদের দুজনের জন্যই। রাখো তো। আচ্ছা তোমা বল, কোন শাড়িগুলো তোর পছন্দ হয়েছে, সেগুলো তুই নিয়ে যা। দুলা ভাই আমায় যেগুলো পছন্দের করে দেবে সেগুলোই নেব আমি। জন একটা শাড়ির প্যাকেট হাতে নিয়ে বলল, আমার মনে হয় এই শাড়িতে তোমাকে বেশি ভালো মানাবে। তমা, তুমি বরং এটাই নাও। তমার শাড়ি নিয়ে নিজের ঘরে চলে গেল। আজ আর তমার আনন্দ কে দেখে। খুশিতে যেন মরেই যাবে আজ ও। ও নিজেও ভাবতে পারছে না জন ওর জন্য এতটা ভাবতে পারে। পরের দিন সকালবেলা তমা জনের দেওয়া শাড়িটা পরলো। এরপরে শুধু জনকে নিয়েই ভাবতে লাগলো। হঠাৎ দেখতে পাই জন ছাদের দিকে যাচ্ছে। তমা ছাদে চলে গেল জনকে অনুসরণ করে। এরপরে পেছন থেকে জনের চোখ জোড়া টিপে ধরলো। অর্পা, কি হচ্ছে এগুলো? ছাড়ো বলছি। অর্পার জায়গায় তমাকে দেখে জন একটু অবাক হলো। ও তুমি? আমাকে শাড়িতে কেমন লাগছে বলুন তো দুলা ভাই? আমি চয়েস করে এনেছি, খারাপ লাগার কোনো প্রশ্নই আসে না। তাই নাকি? হ্যাঁ। একটিবারের জন্যও তো তাকালেনও না আমার দিকে। কি তাকাবো বলো, খুব সুন্দর হয়েছে। তমা লক্ষ্য করে জনের ওর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। জনের হাতটা ধরে বলতে লাগলো, তোমার আমাকে কেমন লাগে জন? এইভাবে ইগনোর করো কেন আমায়? আরে কি হচ্ছে, এইভাবে হাত ধরেছো কেন আমার? অর্পা দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। ছাড়ো, হাত ছাড়ো। তাহলে চলুন না এমন কোনো জায়গায় যাই যেখানে হাত কেন, অন্য কিছু ধরলেও কেউ কিছু জানতে পারবে না। কি বলছো এগুলো তুমি? মাথা ঠিক আছে তো আমার? বাই দ্য ওয়ে, তুমি বাড়িতে ফিরছো কবে? এটা কেমন কথা জন? আমি তোমাকে নিজের কাছে ডাকছি আর তুমি কিনা এইভাবে তাড়িয়ে দিচ্ছ আমায়। দেখো, আমি ভালো করেই জানি এই সমস্ত তোমার নাটক। তুমি মনে মনে আমায় ভালোবাসো, তা না হলে আমার জন্য শাড়ি নিয়ে আসতে না। আর ইউ ম্যাড তমা? আমি তোমার জন্য শাড়ি নিয়ে এসেছি তার মানে এটা নয় আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তোমাকে আমি ভালোবাসি, তবে সেটা নিজের ছোট বোনের জায়গা থেকে। আমি তোমায় নিজের ছোট বোন মনে করি। আমি বলেছিলাম তোমায় আমাকে ছোট বোন ভাবতে, আর তুমি এইভাবে ঠকাতে পারো না আমায়। আমি তোমায় ভালোবাসি জন, চলো আমার ঘরে চলো, অনেক ভালোবাসা দেব, নিজের দেহটা উজাড় করে দেবো আজ তোমায়।
অর্পাও বাসায় নেই, কেউ কিছু জানতে পারবে না। অসম্ভব, আমি আমার বউকে ছাড়া অন্য কারোর কথা ভাবতেও পারি না। আর তুমি এতটা নির্লজ্জ, আগে জানলে ঘাড় ধরে বের করে দিতাম তোমায়। অর্পা হঠাৎ দেখতে পায় ছাদের দরজার সামনে অর্পা দাঁড়িয়ে আছে। তমা অর্পাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো জন, এই হচ্ছে আমার পথের কাঁটা। ওর জন্য আমি তোমাকে নিজের করে পাচ্ছি না। ও সবসময় বাধা হয়ে দাঁড়ায় আমাদের মাঝখানে। আমার আর তোমার মাঝখানে অর্পা বাধা হয়ে কেন দাঁড়াবে? ও আমার স্ত্রী, বরং তুমি আমাদের ভেতরে বাধা হয়ে দাঁড়াচ্ছ। এরপরে অর্পা ধীরে ধীরে এগিয়ে এলো তমার দিকে, ওর গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি তোকে নিজের বান্ধবী নয়, বোন ভেবেছিলাম। যেদিন তুই আমার স্বামীর সাথে ঘুমাতে চেয়েছিলি, আমার বোঝা উচিত ছিল তুই কথাটা মজা করে বলিসনি, নিজের মন থেকে বলেছিস। কিন্তু আজ আমি আর কোনো ভুল করব না। নিজের ভুল অবশ্যই শুধরাবো আমি। আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা, নয়তো ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব তাকে। না, যাব না আমি। কি করবি তুই? তুই আমার স্বামীকে নিজের করে পাওয়ার লোভে সাইকোতে পরিণত হয়েছিস। তোর চিকিৎসা করানো খুব জরুরি। তুই এবার আমায় পাগল সাজাতে চাইছিস? আজ দেখ তোর কি অবস্থা করি আমি। এই বলে অর্পাকে তমা ছাদ থেকে ধাক্কা দিতে গেলে অর্পা সরে যেতেই তমা রেলিং ফসকে নিচে পড়ে যায়। এরপরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অর্পা আর জন ওর চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তমা, আর সেই সাথে ও নিজের ভুলটাও বুঝতে পারে। অবশেষে ওদের দুজনের জীবন থেকে চিরদিনের জন্য দূরে সরে যায়।